আজ বনফুলের লেখা একটা গল্প বলি। বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখাপড়ায় ছিলেন ডাক্তার, ডাক্তারি প্র্যাকটিসও করেছেন, কিন্তু মন পড়েছিল সারা জীবন সাহিত্য চর্চার দিকে। ৮০ বছর বয়সে মারা গেছেন ১৯৭৯ সালে। অথচ মনে হয় যে এরা যে কোন যুগের লোক। আর এখনকার বাঙালিরা ৪০-এর তলায় যাদের বয়স, যারা এমনকি নিজেদের পড়ুয়া বলতে ভালোবাসে, তারাও যে কজন আদৌ নাম শুনেছে লেখা তো পড়ে থাকা দূরের কথা, জানি না। তার অনেক ছোট ছোট গল্প আছে, তার মধ্যে একটা বলি, এটা হয়তো বেশিরভাগ লোকেরই পড়া নাও থাকতে পারে। গল্পটার নাম চম্পা মিশির। জিত গিয়া হুজুর। সোৎসাহায় রমজানের ছেলে সালিম এসে খবরটা দিল, তারপর সেলাম করে চলে গেল। মনে পড়ে গেল চম্পা মিশিরকে। এখনও আমি যেন তাকে দেখতে পাচ্ছি, সোজা হয়ে বসে আছেন টমটমের ওপর ঘোড়ার রাশ ধরে, আর যার টমটম সে পিছনের দিকে বসে আছে সসংকোচে। বেশ লম্বা লোক ছিলেন, কিন্তু চওড়া নয়, সরু লিকলিকে চেহারা। অসুস্থ নয়, ওই রকমই গড়ন। গোঁফ ছিল, দাড়ি ছিল না। গোঁফ সরু, ভালো করে লক্ষ্য না করলে বোঝাই যেত না। গায়ের রঙের সঙ্গে প্রায় বেমালুম মিশে থাকতো। গায়ের রং কালো ছিল না, গধূম বর্ণ। গোঁফও তাই। ছোট ছোট চোখের তারাও কটা ছিল। মেরজাই পরতেন, মাথায় থাকতো মৈথিলি পাগড়ি, কাপড় আঁটসাট করে পরা, পায়ে দেশি নাগরা জুতো, সবন মুচির তৈরি। অন্য মুচির জুতো পছন্দ হতো না তার। তার এসব বৈশিষ্ট্য লক্ষ্য করবার অনেক আগেই তাঁকে দেখেছিলাম আমি। রোজই দেখতাম, বস্তুত না দেখে উপায় ছিল না। আমার ল্যাবরেটরির সামনে দিয়ে যে রাজপথ চলে গেছে তার উপর টমটম হাঁকিয়ে রোজ যেতেন তিনি। এতেও তার একটা বৈশিষ্ট্য ছিল। সাধারণত যার টমটম সেই হাঁকায়, আরোহী পাশে বা পিছনে বসে থাকে। আরোহী চম্পা মিশির কিন্তু নিজেই টমটম হাঁকাতেন, যার টমটম সে পাশে বা পিছনে বসে থাকতো। এই খবরটাও আমি পরে জেনেছি। যেদিন উনি আমার দোকানের সামনে টমটম থেকে পড়ে গিয়ে একটু আঘাত পেলেন, সেই দিনই ডাক্তার হিসেবে ওর সঙ্গে আমার প্রথম পরিচয় হলো। আঘাত সামান্যই, পায়ের গোছটা একটু ছড়ে গেছিল। পায়ে একটু টিনচার আয়োডিন লাগিয়ে দিলাম। এরপর চম্পা মিশির যা করলেন তাতে আমি নিঃসন্দেহ হলুম ওর পায়ের হাড়ে কিছু লাগেনি। উনি লাফিয়ে নেমে গেলেন আমার ল্যাবরেটরি বারান্দা থেকে, সঙ্গের লোকটাকে হুকুম করলেন, ঘোড়াটাকে ভালো করে ধর, মুখটা শক্ত করে ধরে থাক। সে ধরতেই আগা পাঁচতলা চাপকালেন ঘোড়াটাকে। ঘোড়াটা চলতে চলতে হঠাৎ থেমে গিয়ে পিছু হটছিল বলেই পড়ে গেছিলেন তিনি। সেজন্য শাস্তি দিলেন তাকে। তখনও আমি বুঝতে পারিনি যে মিশিরজি টমটমের মালিক নন, আরোহী মাত্র। ঘোড়াটাকে পিটিয়ে মিশিরজি আবার আমার ল্যাবরেটরিতে এসে বসলেন এবং ভাঙলেন কথাটা। মৈথিলি মিশ্রিত হিন্দিতেই কথা বলতেন তিনি, আমি ভাবার্থটা অনুবাদ করে দিচ্ছি। বললেন, এমন বোকা এদেশের লোক ডাক্তারবাবু, পয়সা দিয়ে ওই ঘোড়া কিনেছে। ও যতটা এগোয় তার থেকে পেছনে বেশি। এই টমটমে কোন সোয়ারি চড়বে বলুন? আমাকে এখন ঠিক করতে হবে, কদিন লাগবে কে জানে। পরে আরও অনেক ঘটনা থেকে জেনেছি বাজে ঘোড়াকে ঠিক করাতেই ওর আনন্দ। ইংরেজিতে যাকে বলে রং হর্স, তাকে ব্যাক করেও উনি আনন্দ পেয়েছেন জীবনে। ওর বাড়ি গঙ্গার ওপারে মফস্বলে, অনেক জমি জায়গা আছে, খাওয়া পড়ার ভাবনা ছিল না, কিন্তু শহরে প্রত্যহ আসতেন স্টিমারে পেরিয়ে। বাড়ি থেকে স্টিমার ঘাটে আসতে প্রায় মাইলখানেক হাঁটতে হতো ওকে, কিন্তু তাতে আনন্দই পেতেন উনি। বলতেন এইভাবে হাঁটার ফলে শরীর বেশ ভালো থাকে। স্টিমার ঘাটে নেমেই একটা টমটম ভাড়া করতেন সমস্ত দিনের জন্য। যে টমটমের ঘোড়া খারাপ সেইটাই পছন্দ করতেন তিনি। তা বলে তাকে যে কম ভাড়া দিতেন তা নয়, বরং বেশি দিতেন। আর টমটমটা নিজেই হাঁকাতেন। সেই খারাপ ঘোড়া যতদিন না ঠিক হতো ততদিন সেই টমটমকেই বহাল করে রাখতেন। এইসব কারণে মিশিরজিকে আরোহী রূপে পাওয়ার জন্য সব টমটমওয়ালাই ব্যগ্র হয়ে থাকতো। দু একজন ঠকাতো, অর্থাৎ টমটমের ঘোড়া খারাপ না হলেও তাকে আরোহী রূপে পাওয়ার জন্য মিথ্যে করে বলতো যে তার ঘোড়া খারাপ। কিন্তু মিশিরজির কাছে এসব চালাকি চলতো না, ঘোড়ার রাশ থাকতো তাঁর হাতে। একদিন আমার ল্যাবরেটরির সামনে টমটম থামিয়ে নেমে এসে বললেন, ডাক্তারবাবু, একটা রুগী নিয়ে এসেছি, দেখুন তো শালার যদি কোনো ব্যবস্থা করতে পারেন। আরে ইধারা। টমটমওয়ালা ছোঁড়াটা মুচকি হেসে নেমে এলো। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে এর? মিশিরজি তার মুখের দিকে চিন্তিত মুখে চেয়ে রইলেন ক্ষণকাল। তারপর বললেন, শালা ঝুট্ঠাছে, অত শালা মিথ্যেবাদী। টমটমের ঘোড়া ভালো, কিন্তু খারাপ বলে চালিয়েছে তার কাছে। হেসে বললাম, এর তো কোনো দাওয়াই নেই আমার কাছে। চম্পা মিশির তখন ছোঁড়ার একটা কান টেনে বললেন, তাহলে পুরনো দাওয়াই দিয়ে দিয়ে একটু। অমন তেজি ভালো ঘোড়া বলে কিনা খারাপ। তারপর তাকে একটা সিকি দিয়ে বললেন, 2 আনা ছাতু তুই খা, 2 আনার ঘোড়াটাকে খাওয়া। পেট ভরা থাকলে মুখ দিয়ে মিথ্যে কথা বেরোবে না। সিকিটা নিয়ে সানন্দে বেরিয়ে গেল ছোঁড়া। মিশিরজি আমার দিকে চেয়ে বাঁ চোখটা একটু কুঁচকে গেলেন তার পিছু পিছু। শহরে এসে ব্যস্ত থাকতেন সমস্ত দিন। আদালতেই বেশিরভাগ সময় কাটতো তাঁর। রোজই তাঁর একটা না একটা মোকদ্দমা থাকতো। তার নিজের মোকদ্দমা নয়, পরের মোকদ্দমা। যে পক্ষ দুর্বল সেই পক্ষের মোকদ্দমা তদবির করতেন উনি। তার জন্য উকিল ব্যবস্থা করতেন, সাক্ষী জোগাড় করতেন, নিজেও পরামর্শ দিতেন। শহরে তাঁর একটা ছোট বাসা ছিল, সেই বাসায় আশ্রয় দিতেন তাদের। একজন ভালো উকিলের মুখে শুনেছি মিশিজির মোকদ্দমা বুঝতেনও বেশ। মোটামুটি আইনের জ্ঞান ছিল, তাছাড়া বিপক্ষকে জেরা করার সময় এমন সব ঘাঁতঘোঁত বলে দিতে পারতেন যে অনেক বুদ্ধিমান উকিলেরও তাক লেগে যেত। সুতরাং মোকদ্দমাতেও মিশিরজিকে স্বপক্ষে টানার জন্য চেষ্টা করতো অনেকে। এ বিষয়ে খুব সুনাম ছিল তার।
একবার তাকে জিজ্ঞেস করেছিলাম এসব করে তাঁর কী লাভ হয়। তিনি উত্তর দিয়েছিলেন সময় কাটে। কিন্তু তিনি কখনো সবলের পক্ষ অবলম্বন করেননি। যার কেস কমজোর, যার অর্থাভাব, যে পুলিশের বিষ দৃষ্টিতে পড়ে নাজেহাল হচ্ছে, চম্পা মিশি সর্বদা তার পক্ষে। উকিলরাও, বিশেষ করে নূতন উকিলরা, খুব সমীহ করত তাঁকে। সাধারণত যেসব উকিলের মক্কেল জুটত না তাঁদেরই নিযুক্ত করতেন তিনি। দরকার হলে কোনো নামজাদা উকিলের পরামর্শ যে না নিতেন তা নয়, কিন্তু মোকদ্দমার সম্পূর্ণ ভার থাকত নতুন উকিলটির ওপর। পরে যারা নামজাদা উকিল হয়েছেন তারাও প্রথম জীবনে মিশিরজির সাহায্য পেয়েছিলেন, সুতরাং সেই মহলেও মিশিরজির খুব খাতির। একবার এক উকিল কমিশন দিতে চেয়েছিলেন তাঁকে। মিশিরজি জিভ কেটে উত্তর দিয়েছিলেন, আরে রাম রাম উকিল সাহেব, আমি ব্রাহ্মণ বানিয়া নই, এ আমার পেশা নয়, খেলা। আমার সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আমাকেও অনেক রোগী পাঠিয়েছিলেন মফস্বল থেকে। মফস্বলের নিরীহ রোগীদের কাছে আমার সম্বন্ধে এমন সব অত্যুক্তি করতেন যা শুনে আমি লজ্জিত হতাম। আমি নাকি খুন পরীক্ষা করে ত্রাকসে, অর্থাৎ চট করে সমস্ত রোগ নির্ণয় করে ফেলতে পারি। মাঝে মাঝে অপ্রস্তুত হতে হতো। একবার তার প্রেরিত এক রোগী এসে বলল যে তার রক্ত পরীক্ষা করে বলে দিতে হবে তার শ্বশুরের রক্তে কোনো দোষ আছে কিনা। বললাম আমি তা পারবো না। কিন্তু লোকটা নাছোড়। বলল মিশিজি যখন বলে দিয়েছেন তখন নিশ্চয়ই আপনি পারবেন, ফি যা লাগে আমি দেবো, কাজটা করে দিন। বললাম তোমার শ্বশুরকে পাঠিয়ে দাও। সে বলল তিনি থাকলে তো নিয়েই আসতাম, কিন্তু তার নামে সম্প্রতি হুলিয়া বেরিয়েছে বলে তিনি কোথায় যে আত্মগোপন করে আছেন তা তো কেউ জানে না। বললাম তাহলে আমি পারবো না। পরদিন চম্পা মিশিরকে সঙ্গে নিয়ে হাজির হলো সে। চম্পা মিশির এসেই আমাকে আদেশের ভঙ্গিতে বললেন, খুন লে লিজিয়ে ডাক্তার সাহেব। আমি পুনরায় অক্ষমতা জ্ঞাপন করতে যাচ্ছিলাম, কিন্তু চম্পা মিশির হাত ধরে তুলে ঈষৎ অধীরভাবে যা বললেন তার ভাবার্থ, আমি এই বিষয়ে পরে আপনার সঙ্গে কথা বলছি, আপনি রক্তটা তো আগে নিয়ে নিন। অনিচ্ছা সত্ত্বেও ভ্যাসারম্যান টেস্টের জন্য নিলাম খানিকটা রক্ত। মিশিরজি লোকটার দিকে ফিরে বললেন, ফিজ রাখো। লোকটি একটি 100 টাকার নোট আমার সামনে রাখলো। আমি আবার বলতে যাচ্ছিলাম 100 টাকা এর ফি নয়। মিশিরজি আবার হাত তুলে বারণ করলেন আমাকে। আদেশের ভঙ্গিতে আবার বললেন, উঠা লিয়া যায়। তুলে নিলাম নোটটা। মিশিরজি তখন সেই লোকটার দিকে ফিরে বললেন, আব তুম যাও। চলে গেল সে। তখন আমি মিশিরজিকে বললাম, আপনি যা বলছেন তা তো করা অসম্ভব, ওর রক্ত দেখে ওর শ্বশুরের। মিশিরজি বললেন, আপনি ওরই রক্তে দোষ আছে কিনা দেখুন, কিন্তু রিপোর্ট দেবেন পি সিং এই নামে। ওর নাম প্রয়াগ সিং, ও শ্বশুরের নাম প্রাণেশ্বর সিং। আমি বললাম, এরকম চাতুরির অর্থ কী? মিশিরজি তখন যা বললেন তার ভাবার্থ হচ্ছে এই লোকটি ছেলে হয়ে হয়ে মরে যাচ্ছে। সিভিল সার্জন বলছেন হয় এর রক্তে, না হয় এর স্ত্রীর রক্তে, কিংবা উভয়েরই রক্তে সিফিলিসের বিষ আছে। কিন্তু এরা দুজনেই হলফ করে ঘোষণা করছে যে এদের চরিত্র স্ফটিকের মতো নির্মল। ও স্ত্রী তো রক্ত পরীক্ষাই করাতে চায় না। যদি কিছু বেরিয়ে পড়ে ভয়ঙ্কর কলঙ্ক রটে যাবে একটা। মানি বংশ ওদের, সব দিক বাঁচাতে হবে। তখন আমার মাথায় এই বুদ্ধি খেলে গেল। পলাতক খুনি শ্বশুরের ঘাড়ে দোষটা চাপালে সব দিক রক্ষে হয়। এ ছোকরার রক্তে দোষ পাবেন আপনি, কারণ ও বাইরে সাধু সেজে থাকে, কিন্তু আমি জানি ও ডুবকি মেরে জল খায়। আপনি রিপোর্ট দেবেন পি সিং এই নামে। বললাম, কিন্তু 100 টাকা তো আমার ফি নয়। তাও জানি আমি, এটাও জুরমানা, ঝুট বলেছে বলে। রক্তের দোষ ছিল। চিকিৎসার পর ছেলেও হয়েছিল ওদের। ছেলের অন্নপ্রাশনে আমি নিমন্ত্রণ খেয়েছিলাম। গরদের জোর নিয়ে প্রণাম করেছিল আমাকে প্রয়াগ সিং। মিশিরজি সম্বন্ধে নানা ঘটনা মনে পড়ছে। আর একটা ঘটনা বলি। একবার আমার বাড়িতে এসেছিলেন, চা দিতে গেলাম, বললেন চা খান না, শরবত আনিয়ে দেবো? তা দিতে পারেন। শরবত যখন এলো তখন বললেন, আপনি খাবেন না? আমার তো চিনি খাওয়ার উপায় নেই, ডায়াবেটিস আছে। শরবতটি শেষ করে মুখ মুছে বললেন, ইয়ে বাত, চিনি সে আপকো ঝগড়া है, আচ্ছা বিনা চিনি সে আপকো শরবত পিলাউঙ্গা। তারপর এক ঝুড়ি বড় বড় লেবু নিয়ে এসে হাজির হলেন। বললেন, এর নাম হচ্ছে শরবতিয়া লেবু। দুটো লেবুর রস গেলে 1 গ্লাস জলে দিয়ে দিন, 1 গ্লাস শরবত হয়ে যাবে, চিনি দিতে হবে না। দেখলাম ওমা, সত্যিই তাই। অবশ্য এত মিষ্টি লেবুও ডায়াবেটিস রোগীর পক্ষে অচল, কিন্তু সে কথা তাকে আর বলিনি। পরে তিনি শরবতিয়া লেবুর গাছও একটা দিয়েছিলেন আমাকে। আমার হাতার একধারে এখনও আছে বোধহয় সেটা। মৃত্যুর অব্যবহিত পূর্বে আমাকে ডেকে পাঠিয়েছিলেন একবার। আমাকে দেখেই হেসে বললেন, চিকিৎসার জন্য নয়, শেষ দেখা করবার জন্য ডেকেছি। এবার আর মোকদ্দমায় জেতবার আশা নেই। মহাকালের সমন এসছে, যেতে হবে। ডাক্তারের সার্টিফিকেটে কাজ হবে না। তারপর একটু থেমে বললেন, যাওয়ার আগে আপনাকে একটা অনুরোধ করে যাচ্ছি, যদি পারেন কিছু ব্যবস্থা করে দেবেন। এখানে রমজান বলে একটা গরিব লোক আছে, ভেড়া আছে তার একটা। ভেড়াটা আগে খুব ভালো লড়তো। রমজান ওকে লড়িয়ে রোজগার করতো কিছু, কিন্তু গত দুবার বাজিতে হেরে গেছে ভেড়াটা। রমজান বলেছে ও দানা হজম করতে পারছে না, তাই কমজোর হয়ে গেছে। এখানে কাছে পিঠে তো ভালো পশু চিকিৎসক নেই। আপনি কি ব্যবস্থা করতে পারবেন কিছু? লোকটা গরিব, ওই ভেড়া লড়িয়েই রোজগার করতো। বললাম, আচ্ছা দেখব চেষ্টা করে। 2 দিন পরে খবর পেলাম মিশিরজি মারা গেছেন। মানুষেরই ওষুধ দিয়েছিলাম ভেড়াটাকে। বাজি জিতেছে যখন, উপকার হয়েছে নিশ্চয়ই। মনে হচ্ছে চম্পা মিশিরের মতো লোকেরা কোথায় গেল, যারা কেবল দুর্বল মানুষদেরই সাহায্য করত। বাঙালি, বিহারি, হিন্দু, মুসলমান এসব ভেদ ছিল না যাদের কাছে। বাড়ি ফিরে দেখলাম শরবতিয়া লেবুর গাছটা শুকিয়ে যাচ্ছে।
তার চারদিক খুঁড়িয়ে সার দিয়ে জল দেওয়ালাম ভালো করে, গাছটাকে বাঁচাতেই হবে। অনেকদিন বাদে আমি নিজেও এই গল্পটা পড়লাম। আমার আবার মনে হলো যে এসব লেখক কোথায় গেলেন? সাধারণ মানুষের মধ্যে অসাধারণত্ব যারা দেখতে পেতেন, শ্রদ্ধা করতেন, ভালোবেসে মনে রাখতেন, লিখে রাখতেন, ভবিষ্যৎ প্রজন্মরা যাতে জানতে পারে যে এসব মানুষও ছিল। সবাইকে গান্ধীজি হতে হয় না, বিবেকানন্দ হতে হয় না, বিদ্যাসাগর হতে হয় না। খুব সাধারণ স্তরে যদি মানুষ একটু ভালো মানুষ হয়, পৃথিবীটা অনেক সুন্দর সুস্থির জায়গা হয়। এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি, এবং সেই ভুলে গিয়ে অতি চালাক হয়ে, অতি বিদ্বান হয়ে আমরা সমাজ, সভ্যতা এবং নিজেদের কোনো ভালো করছি না। ঋত্বিক ঘটককে অনুকরণ করে এক ভদ্রলোক অনিকেত চট্টোপাধ্যায় আজকাল ইউটিউবে যে চ্যানেলে কথা বলেন, প্রত্যেকবারই তার প্রতিস্থাপনা শেষ করেন, প্রতিবেদন শেষ করেন এই বলে, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন, ভাবাটা অত্যন্ত দরকার। তো সেই কথাটা আমিও এখানে পুনরাবৃত্তি করে শেষ করলাম।